8টা বাজে। কিম নামজুন বিখ্যাত কার্ডিওলজিস্ট। এই মুহূর্তে কোরিয়াতে সবথেকে বেশি নামকরা অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, মানে হার্টের ডক্টর। তার ড্রয়িং রুমে বসে রেডি হয়ে কফির কাপে চুমুক দিচ্ছে, আর এক হাতে নিউজ পেপার। কফি শেষ করে নিজের একমাত্র মেয়েকে আদর করে তারপরে সে হসপিটালের জন্য বেরোবে। আর জিন হাউসওয়াইফ। জিন তড়িঘড়ি করে ব্যস্ত তার একমাত্র মেয়েকে ঘুম থেকে তোলার জন্য। সে এখনো মহারানীর মতো তার বেডরুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিন তার একমাত্র মেয়ের জন্য পাগল, কারণ জিন বিয়ের পর 6 বছর কনসিভ করতে পারেনি। 7 বছরের মাথাতে একটা বেবি এসেও নষ্ট হয়ে গেছে। তারও 2 বছর, প্রায় বলতে গেলে 10 বছরের মাথাতে তেকে জন্ম দিয়েছে। তাই একমাত্র মেয়ে তার চোখের মণি। মেয়ের শরীরেতে টু শব্দটাও হলে, কোথাও কিছু হালকা কেটে গেলেও জিন পাগলের মতো করে। তার উপরে জিন যেরকম সুন্দরী, তারই পেট থেকে তারই মতো অপরূপ অপ্সরা বেরিয়েছে একখানা। এত সুন্দরী ছেলেদের মাথা ঘোরানোর জন্য যথেষ্ট। এত সুন্দরী মেয়ে বাড়িতে থাকার কারণে ইনসিকিউর হয়ে জিন নিজের মেয়ের চিন্তায় বাড়িতে কোনো কাজের লোক ঢোকায়নি। মেয়ে কাজের লোক তো পাই না, উল্টে যত মেড পায় তারা সবাই ছেলে সার্ভেন্ট। কোনো ছেলে সার্ভেন্টকে ঢোকায়নি, কারণ তার মেয়ে ভীষণ সুন্দরী, কোনো রিস্ক নেওয়া যাবে না বাড়ির ভিতরে। তাই সে বাড়ির সমস্ত হাউসওয়াইফের কাজ একাই করে। নামজুন অনেক বারণ করলেও সে শোনে না কারোর কথাই। জিন স্ট্রবেরি মিল্কশেকটাকে ট্রেতে রেখে ট্রে হাতে করে তার রাজকুমারীর ঘরে ঢুকলো। এই মুহূর্তে সুন্দরী রাজকুমারী তার বেডের মধ্যে আয়েশ করে ঘুমিয়ে আছে, তার ইয়া বড় একটা টেডি বিয়ারকে জড়িয়ে ধরে। রাজকুমারীর মুখটা দেখলেই জিনের মুখে হাসি ফুটে ওঠে, তার প্রাণটা ভরে যায়। তার একমাত্র রাজকুমারী, যেমন সে সুন্দরী সেরকমই আর এক সুন্দরী। নামজুন আর জিনের টাকা পয়সার অভাব নেই, কারণ তারা ডক্টর। জিন ডক্টর হয়েও সে হাউসওয়াইফটাই চুজ করেছে। আগে সে নিজেও একজন ডক্টর ছিল, কিন্তু তার মেয়ে হবার পর থেকে সে সমস্তটা টাইমই তার মেয়েকে দিতে চেয়েছিল, তাই সে ডাক্তারি করাটা ছেড়ে দিয়েছে। এমনিতেও জিনও ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তার বাবা মায়ের সমস্ত প্রপার্টি নিয়ম অনুযায়ী জিন পেয়েছে। আর জিন আর নামজুন যত টাকা পয়সা ইনকাম করেছে সবই তার মেয়ের নামে। তাদের একমাত্র মেয়ে, কখনো মাটিতে পা পড়তে দেয়নি, এতটাই আদরে মানুষ করে। আর তাছাড়া নামজুন বিখ্যাত কার্ডিওলজিস্ট, তার কি টাকা পয়সার অভাব? তার অনেক টাকা। জিন তার রাজকুমারীর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একখানা চুমু খেয়ে বলে, কি সুন্দরী প্রিন্সেস, আজকে হসপিটালের জন্য লেট হচ্ছে না, নাকি এভাবে পড়ে পড়ে ঘুমানো হবে? গুড মর্নিং মাম্মা, প্লিজ আর একটু ঘুমাই না, আর একটুখানি ঘুমাতে দাও প্লিজ। তুমি সব সময় আমার স্বপ্নের মধ্যে এসে স্বপ্ন ভেঙে দাও। তুমি আমার প্রিন্সের মুখটা দেখতেই দিলে না। আচ্ছা রাজকুমারী, আমার প্রিন্সের মুখ দেখতে, তো প্রিন্সের মুখ দেখতে চাইলে ড্যাড তো কবে থেকেই বলছে প্রিন্সের সাথে ডেটে যেতে, তুমিই তো রাজি হচ্ছ না। তাড়াতাড়ি ওঠো, হসপিটালের জন্য লেট হয়ে যাবে, তারপর ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাবে। ওঠো, আমি ব্রেকফাস্ট রেডি করতে যাচ্ছি, তুমি উঠে পড়ো তাড়াতাড়ি। আর ড্যাডির কাছে যাও, ড্যাড হসপিটালে বেরোবে। জানো তো ড্যাড তোমার সাথে দেখা না করে হসপিটালে বেরোয় না। ওকে মাম্মা। তে ঘুম ঘুম চোখে তার রুমের মধ্যে বড় জানালার সামনে গিয়ে দাঁড়ায়। জানালার পাল্লা দুটো খুলে খোলা আকাশের সামনে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তার ফ্রেশ অক্সিজেন নিতে খুব ভালো লাগে। মুখেতে হালকা রোদ্দুরের আভাস আসতেই হেসে ওঠে। তার এই মিষ্টি হাসির সামনে 3-4টে প্রজাপতি ঘুরছে। প্রজাপতিগুলো যেন ঘুরে ঘুরে তেরই হাসির প্রশংসা করছে। প্রজাপতিরাও যেন বলছে সে সব থেকে সুন্দর। তে এবার সোজা তার রুম থেকে বেরিয়ে গিয়ে ঘুম ঘুম ঢুলু ঢুলু চোখ নিয়ে তার বাবাকে পিছন দিক থেকে আদরের সাথে জড়িয়ে ধরে। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মাই প্রিন্সেস। কি ব্যাপার, আজ হসপিটালের জন্য লেট হচ্ছে না? মামুনি, তোমার হসপিটালে বেশি চাপ নেই তো? বেশি চাপ লাগলে আমাকে বলবে, আমি জিমিনের সাথে কথা বলবো। নো ড্যাড, ইটস ওকে। হসপিটালটা ভীষণ ভালো, আর আমি তো খুব খুশি যে আমি এই হসপিটালেতে নিউ জয়েনিং করেছি। এই হসপিটাল থেকে আমার ক্যারিয়ার শুরু হচ্ছে। সিনিয়র ডক্টররা খুব হেল্প করে,
আর তাছাড়া সমস্ত রকমের পেশেন্ট আছে ওখানে, আমার অনেক এক্সপিরিয়েন্স গেইন হয়, সবাই আমার খুব প্রশংসা করে, আর আমার পারফরমেন্সও ভালো। আই নো বেটা, ইউ আর দ্য বেস্ট। আর বেস্ট হবেই না বা কেন? দেখতে হবে তো কার মেয়ে, বিখ্যাত কার্ডিওলজিস্টের মেয়ে বলে কথা। কিম নামজুনের একমাত্র মেয়ে কিম জে অংকে তো বেস্ট হতেই হবে। কিন্তু বেটা একটা কথা, বেশি কাজের প্রেশার নেবে না আর সাবধানে থাকবে। আমার তোমাকে নিয়ে অল টাইম টেনশন হয়। তুমি জানো তো, তুমি স্বাভাবিক হলেও তুমি যাদের ট্রিটমেন্ট করো তারা স্বাভাবিক নয়। আই নো ড্যাড, বাট ইটস মাই ডিউটি তাদেরকে স্বাভাবিক করে তোলা, তাই নয় কি? আমি কি ডক্টর হয়ে ভয় পাবো? আই নো ইউ আর আ ব্রেভ গার্ল, কিন্তু তোমার বাবা হিসেবে তো আমি ভয় পাই আমার মেয়ের সেফটির কথা ভেবে। ডক্টর ডক্টরের মতো থাকবে, পার্সোনাল লাইফের বাউন্ডারি ক্রস করার কোনো দরকার নেই। ওকে, মনে রাখবে তো? ওকে ড্যাড, টেনশন করো না তুমি। ঠিক আছে, এখন তো আমি চলে যাচ্ছি হসপিটালে, তাহলে এটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে, বাই ড্যাড। বাই, আসছি জিনু। জিনকে হাগ করে নামজুন ড্রাইভারকে সাথে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে যায়। নামজুনের দুখানা প্রাইভেট কার আছে যেগুলো নামজুন ইউজ করে, কিন্তু এইমাত্র রিসেন্টলি নামজুন তেকে একটা নতুন প্রাইভেট কার কিনে দিয়েছে, কারণ তে নতুন নতুন ড্রাইভিং শিখেছে একমাত্র মেয়েকে, তাই তার আবদার করাতেই একটা প্রাইভেট গাড়ি কিনে দিয়েছে। তের খুব ইচ্ছা সে নিজে ড্রাইভিং করে হসপিটালে যাবে, তাই তে আজকাল সেই নতুন গাড়ি করে নিজে ড্রাইভিং করে হসপিটালে যায় আসে। তের বয়স 24 বছর। তে প্রফেশনে একজন সাইকিয়াট্রিস্ট, এই মাত্র কোরিয়ার সবথেকে বড় মেন্টাল হসপিটালেতে জয়েন করেছে জুনিয়র ডক্টর হিসেবে। তের পারফরমেন্স খুবই ভালো আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল বরাবরের মতো। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা পেশেন্টদের চিকিৎসা করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটাই হলো সাইকিয়াট্রিস্টের কাজ। তে হসপিটালের জন্য রেডি হয়ে গেছে। আজকে তেকে দেখতে প্রতিদিনের মতোই সুন্দর লাগছে। আজকে তে প্যান্টের সাথে একটা কিউট গোলাপি রঙের টপ পরেছে, গলার মধ্যে স্টেথোস্কোপ। সেই স্টেথোস্কোপটা ইচ্ছে করে জিনের সামনে নিয়ে নাড়াচাড়া করে, আর ডান হাতেতে ঝোলানো আছে তার সাদা রঙের ডাক্তারি অ্যাপ্রনটা। ছুটোছুটি করছে, আবারও সে লেট হয়ে যাচ্ছে। জিন ব্রেকফাস্ট নিয়ে তের পিছন পিছন ছুটছে, তেকে গালে গালে সমস্ত খাবার খাইয়ে দিচ্ছে। ইটস ওকে মাম্মা, আর খেতে পারবো না, পেট ভর্তি হয়ে গেছে, আই এম গেটিং লেট মাম্মা। তুমি প্রতিদিন তাই করো তে, প্রত্যেকদিন লেট করে ঘুম থেকে উঠবে, তারপর ব্রেকফাস্ট করতে গেলে বলবে আমার পেট ভর্তি হয়ে গেছে, আমি লেট হয়ে যাচ্ছি। চলো চলো হাঁ করো, এটাই তোমার লাস্ট বাইট। হ্যাঁ, এরপরে আর দেবো না, হাঁ করো সোনা। হসপিটালে কি খাও না খাও আমি চোখে কিচ্ছু দেখতে পাই না। তে মায়ের জোর জবস্তিতে লাস্টের বাইটটা খেয়ে নেয়। আমার সোনা মাম্মা। মাম্মা কেমন লাগছে আজকে আমাকে? সব সময়ের মতো সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক আমার পরীর দিকে। এবার ছাড় বাবা, পড়ে যাবো তো, এভাবে কে ধরে? তে মামনি, হসপিটালে গিয়ে কিন্তু বারবার বলছি সাবধানে থাকবে, আগের বারের মতো যেন না হয়। আগের বারে মেন্টালি ডিসব্যালেন্স, ব্লেড দিয়ে হাত কেটে গিয়েছিল তো সামলাতে গিয়ে। এবার যদি একটা গায়ে আঁচড় লাগে ডাক্তারি ছাড়িয়ে দেবো বলে দিলাম আমি কথাটা। মাম্মা, মাত্র 6 মাস হয়েছে আমি জয়েন করেছি, আর জুনিয়র সেরকম এক্সপেরিয়েন্স হয়নি, এক্সপেরিয়েন্স তৈরি করছি। একটু সামান্য ব্লেডে হাতই তো কেটেছিল, তাতেই তুমি এরকম করছো বলো? আর তুমি বলছো নাকি আমার জীবন থেকে আমার প্রাণটাই কেড়ে নেবে, ডাক্তারি করা বারণ করে দেবে আমাকে? তুমিও তো ডক্টর। যাগে, এখন আসছি, লেট হয়ে যাচ্ছে, বাই বাই। তে প্রতিদিনের মতো নিজের কার ড্রাইভ করে হসপিটালের জন্য বেরিয়ে যায়। এদিকে হসপিটালে ভাইস চেয়ারম্যানের ঘর থেকে বিশাল জোরে কাঁচের গ্লাস পড়ে ভেঙে যাওয়ার শব্দ হলো। ভাইস চেয়ারম্যান রাগে ফসফস করছে, প্রত্যেকটা অপদার্থকে রেখে দিয়েছে আমার পাপা পুষে, বের করে দেব সবকটাকে চাকরি থেকে। জানো না এই হসপিটালের রেপুটেশনের গায়ে যদি একটা চুলকালি লাগে তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। আমি আজই পাপাকে গিয়ে রিপোর্ট করব যে কয়েকটা অপদার্থকে পুষে রেখেছে এই হসপিটালে। নাও গেট আউট ফ্রম হিয়ার। এরপর থেকে যদি আর একবার এরকম কোনো ভুল হয়, নিজেদের মুখ পর্যন্ত আয়নায় রাখা অবস্থায় থাকবে না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, অপদার্থ সবকটা। যদি আর একবার এরকম ভুল হয়েছে, চাকরি তো ভাগ ভুলে যাবি, তার সাথে নিজের প্রাণটাকেও হারাবি। জানেন অপদার্থগুলো যে আমাকে এই হসপিটালের রেপুটেশনেরও ধ্যান রাখতে হয়।
হসপিটালের ওয়ার্ড বয় সমেত কিছু কর্মচারী মাথা হেঁট করে ভাইস চেয়ারম্যানের রুম থেকে বেরিয়ে যায়। জিমিন ধপ করে তার চেয়ারে বসে পড়ে। প্রচন্ড পরিমাণে রাগে ফুঁসছে, তার সাথে হাঁপাচ্ছে। এই বাইরে কি আছো? আমার রুমে জল দিয়ে যাও এক গ্লাস। জিমিন হলো এই মেন্টাল হসপিটালের চেয়ারম্যানের একমাত্র মেয়ে। সে চেয়ারম্যানের পরেই সবথেকে উচ্চ পদ ভাইস চেয়ারম্যানের পদটা সামলাচ্ছে। জিমিন আমেরিকার নিউ ইয়র্ক থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এসেছে। তাই তার বাবা চায় জিমিন তার অবর্তমানে তার সমস্ত বিজনেস সামলাক। তার অবর্তমানেতে সে নিজে চেয়ারম্যানের পদটা যেন সামলাতে পারে, তাই তাকে এখন থেকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, যাতে সে তার কাজকর্ম শিখতে পারে। আফটার অল জিমিনের বাবার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার তার মেয়ে জিমিনিতে হবে। তাই জিমিনকেই সে এক্ষুনি থেকে ভাইস চেয়ারম্যানের কর্তব্য পালন করতে বলে। আর জিমিনও এই 2 বছর ধরে ভাইস চেয়ারম্যানের পদটা সামলাচ্ছে, কারণ জিমিন জানে এটা তার পক্ষে অনেক কঠিন চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তাদের এই মেন্টাল হসপিটালটা দেশের মধ্যে সব থেকে বড় রেপুটেটেড ফেমাস মেন্টাল হসপিটাল। এখানে ভিআইপি থেকে ভিআইপি ক্লায়েন্টরাও আসে, প্রাইভেটেও চিকিৎসা করা হয়। রোগীদের অনেক পার্সোনাল ইনফরমেশন লিক করা হয় না, প্রাইভেট রাখা হয় একদম গোপনে। আর শুধুমাত্র দেশের না, অনেক ইন্টারন্যাশনাল পেশেন্টরাও এখানে আসে। ইন্টারন্যাশনাল ভিআইপি পেশেন্ট, কোনো বড় বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মন্ত্রী, নেতা, সবাই তাদের ফ্যামিলি রিলেটেড বা যে কোনো প্রবলেম, মানসিক সমস্যা হলে সবাই গোপনেতে তাদের প্রাইভেসি মেনটেন করে এই হসপিটালেতেই চেক আপ করায়। এই সেই মেন্টাল হসপিটাল, সাউথ কোরিয়ার ইন্টারন্যাশনাল মেন্টাল অ্যাসাইলাম, যেখানে হাজার হাজার মেন্টালি রোগীদের চিকিৎসা করা হয়। দিন রাত ডাক্তাররা এখানে চিকিৎসা করে। এখানে ভিআইপি পেশেন্টরা যেরকম থাকে সেরকম সাধারণ মানুষরাও থাকে, তবে ভিআইপি পেশেন্টদের ইনফরমেশন খুবই সিক্রেট রাখা হয় এবং ভিআইপি পেশেন্টদেরকে এখানে নানা রকমের অন্য ধরনের নাম দিয়ে ডাকা হয়। সেই নামগুলো হসপিটালের ডক্টররাই রাখে হসপিটালের রুলস অনুযায়ী, যাতে তাদের আসল নাম বাইরের জগতে ফাঁস না হয়ে সোশ্যাল মিডিয়া এবং প্রেসের কাছে জানাজানি না হয়। ভিআইপি পেশেন্টদের বাড়ির লোকেরা খুবই তাদের তথ্যগুলোকে গোপন রাখতে চায়, তারা কারোর কাছে প্রকাশ করতে চায় না। নামি দামি ব্যক্তিরা মানসিক ভারসাম্যহীন। তে সবে মাত্র হসপিটালে প্রবেশ করেছে। সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে গলায় স্টেথোস্কোপ নিয়ে ঘুরলে তেকে মারাত্মক সুন্দরী দেখতে লাগে। তে সব সময় হাসে, মুখ তার হাসি লেগেই আছে। তার এই হাসি মুখ দেখে, তার এই সৌন্দর্য দেখে অনেক জুনিয়র ডাক্তাররাই তার উপরে ক্রাশ খেয়েছে। তে সাথে সাথে এসে নিজের কেবিনে ঢুকে গিয়ে নিজের টেবিলে রাখা কিছু ফাইলকে সরিয়ে তার ব্যাগে রাখা একটা টিফিন বক্স বের করছিল। ঠিক সেই টাইমে হসপিটালের একটা ওয়ার্ড বয় এসে বলে, তে ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। গুড মর্নিং তে ম্যাডাম। গুড মর্নিং। ম্যাডাম, আপনার থেকে সুবিন স্যার কালকে পেশেন্টদের রিপোর্টগুলো চাইছিল। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। ম্যাডাম, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাই নাকি? একদমই তাই। হসপিটালে সবাই বলে নতুন ডাক্তারের হাসি সব থেকে সুন্দর। এরকম হাসি পৃথিবীতে আর কারোর আছে নাকি ম্যাডাম? ম্যাডাম, আজকে জানেন তো চেয়ারম্যান ম্যাডাম খুব রেগে আছে। অনেকগুলো ওয়ার্ড বয় সমেত অনেক কর্মচারীদেরকে বকাবকি করেছে, প্রচন্ড পরিমাণে ক্ষেপেছিল, ছুঁড়ে কাঁচের গ্লাসও ভেঙে দিয়েছে। আর আজকে চেয়ারম্যান ম্যাডাম কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুরো হসপিটালে ভিআইপি ওয়ার্ডের 5 নম্বর সেকশনে যেন কেউ না যায়। সেখানে কড়া সিকিউরিটির ব্যবস্থা আছে, এমনকি শুধু সিনিয়র ডক্টর একজন ছাড়া আর কেউ অ্যালাউ নেই ওখানে। আচ্ছা তাই নাকি? চেয়ারম্যান ম্যাডামের এত রাগ হয়েছিল? ঠিক আছে, যাই দেখি রাগ ভাঙিয়ে আসি। কিন্তু এত রেগে তো কখনো যায় না জিমিন। যাই হোক, ভিআইপি কেবিনে কোনো নতুন পেশেন্ট এসেছে নাকি? না না ম্যাডাম, আপনি তো এইমাত্র 6 মাস হলো জয়েন করেছেন, তাই হয়তো আপনি জানেন না। প্রত্যেক বছরে 6 মাস ছাড়া ছাড়া এই পেশেন্টটা আসে, আর যখনই আসে 1 মাস করে হসপিটালেতে থাকে। ভিআইপি সেকশনের 5 নম্বরেতে কারোর যাওয়া বারণ হয়ে যায়। সেখানে কড়া সিকিউরিটি গার্ড থাকে, কে আসে কেন আসে সেসব আমরা কেউই জানি না। শুধুমাত্র সিনিয়র ডক্টর গঙ্গু আর সিনিয়র কিছু ওয়ার্ড বয় আর এই হসপিটালের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান ছাড়া
কেউ জানে না। আপনি তো জানেন এখানে সব পেশেন্টদের প্রাইভেসিটা কতটা ম্যাটার করে, প্রাইভেট রাখা হয়। তবে বাকি টাইমে এই পেশেন্টের চিকিৎসা নাকি বাড়ি থেকেই হয়, প্রচন্ড পরিমাণে ভিআইপি, তাই এই কজন ব্যক্তি ছাড়া আর কেউই জানে না। তাই তো ওখানে কোনো পেশেন্ট তো দূরের কথা, কোনো ডক্টর নার্স কেউ অ্যালাউ নেই, শুধু যাদেরকে অ্যালাউ করেছে তারাই একমাত্র ওখানে অ্যালাউ। এমনকি জানেন জিমিন ম্যাডাম আপনাকেও কড়া নিষেধ করে দিয়েছে, ওখানে না যেতে দেওয়া হয় যাদের। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই কিছু দরকার হবে হয়তো। আমি জিমিনের সাথে এটা নিয়ে পরে কথা বলে নেব। তুমি সুবিন স্যারকে গিয়ে রিপোর্টগুলো দিয়ে দাও পেশেন্টে, আর বলো 4 নম্বর লিস্টের পেশেন্টের অবস্থাটা একটু ক্রিটিক্যাল আছে। তুমি এখন এসো। ওয়ার্ড বয় ও রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে যায়। ওয়ার্ড বয়ের সাথে তেও নিজের কেবিন থেকে হাতে একটা টিফিন বক্স নিয়ে বেরিয়ে যায়। সব অন্ধকার অন্ধকার। এই এই দাঁড়া বলছে, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া, এই কি আছো? ধরো ধরো ওকে। কেউ দেখতে পারবে না আমাকে, কেউ দেখতে পারবে না আমাকে। ওয়ার্ড বয় ফাস্ট ফাস্ট, ওকে আটকাও। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া ওখানে, স্টপ স্টপ দেয়ার। আমি দাঁড়াবো না, আরো জোরে ছুটবো। আমি ফার্স্ট, আমি ফার্স্ট। তে দেখি থেমে যায়। সে টিফিন বক্স নিয়ে জিমিনের ঘরে যাচ্ছিল, কিন্তু তার দিকেই ছুটে আসছে। ডক্টর তে, ওকে আটকান, ডক্টর তে, স্টপ হিম, ডক্টর তে, আটকান আটকান, টুটি ফুটি স্ট্যাচু। বাজে ডাক্তার, পেটে ডাক্তার, বাজে ডাক্তার। আমি অলিম্পিকে রেস লাগিয়েছিলাম, আমি ভাবলাম অলিম্পিকে গোল্ড মেডেল জিতবো, আমাকে স্ট্যাচু করে দিল। বাজে ডাক্তার, আমি খাবো না, খাবো না। বাপরে বাপ, এভাবে কেউ দৌড়ে আসে? আর একটু হলে আমার মনে হচ্ছে না আমারই ওপরে উঠে যাবে। টুটি ফুটি, কি হচ্ছে নাকি? সাথে সাথে বাকি ডক্টররা এসে মেন্টাল পেশেন্টটার হাত ধরে ফেলে। এই মেন্টাল পেশেন্টটা আর কেউ না, এই হসপিটালে থাকা বাকি ভিআইপি গুলোর মধ্যে একজন ভিআইপি, বুসানের এমএলএ এর একমাত্র ছেলে, মানসিক ভারসাম্যহীন। আগে স্পোর্টসম্যান ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। থ্যাঙ্ক গড তে ঠিক টাইমে স্ট্যাচু বলে দিয়েছো। হাতটা খোলা মাত্র ইনজেকশন যেই দিতে গেছি, পাগলের মতো ছুটতে শুরু করে দিয়েছে। এতগুলো ডাক্তার মিলেও ধরতে পারেনি এত জোরে ছুটে। আসলে স্পোর্টসম্যান তো, ছোটাটা এখনো পর্যন্ত বলেনি। তুমি জানো না অলিম্পিকে গোল্ড মেডেল তো তারাই জেতে যারা মেডিকেল চেকআপ করে ইনজেকশন নিয়ে ফিট থাকে, নয়তো সাউথ কোরিয়ার মেডিকেল ক্যাম্প অ্যালাউই করবে না মেডিকেল টিম। এই তোমরা কি ভেবেছো? হ্যাঁ, টুটি ফুটি ইনজেকশন নিতে জানে না? তোমরা জানো টুটি ফুটি কত স্ট্রং? টুটি ফুটি তুমি কত স্ট্রং দেখিয়ে দাও তো বাকি ডাক্তারদেরকে। আরে আমি তো তে ডাক্তার, আমি তো জানি টুটি ফুটি কত স্ট্রং, তাই না টুটি ফুটি? আমাকে কত ইনজেকশন দিবি দে, তারপর আমি গোল্ড মেডেল আনবো। হ্যাঁ তে, গোল্ড মেডেল চাইলে তুমি আমার সাথে ডেটে যাবে তো তে? হ্যাঁ টুটি ফুটি, কেন যাবো না, নিশ্চয়ই যাবো। তোমাদের সাথে ডেটে যাওয়াটাই তো আমার কাজ, কিন্তু গোল্ড মেডেল ছাড়া আমি ডেটে যাবো না। আগে গোল্ড মেডেল পাও, তারপর ডেটে যাবো। তাড়াতাড়ি ইনজেকশন নাও। ওকে, গুড বয় টুটি ফুটি। এবার প্রত্যেকটা ডক্টরের টিম টুটি ফুটিকে শান্ত করে হাত ধরে নিয়ে চলে গেল ইনজেকশন দেবার জন্য। বুসানের এমএলএ ছেলেকে এখানে টুটি ফুটি নামে ডাকা হয়। সেরকম তার মতনই বাকি ভিআইপি পেশেন্টদেরও মেন্টাল হসপিটালে একটা অন্য অন্য নাম দেওয়া হয়, আর সেটা ধরেই তাদেরকে ডাকা হয়। তে তার হাতে থাকা টিফিন বক্সটা নিয়ে সোজা জিমিনের কেবিনে চলে গেল, কিন্তু জিমিনের কেবিনে গিয়ে দেখে জিমিন কোথাও নেই। তাই সে চুপচাপ জিমিনের টেবিলেতে টিফিন বক্সটা রেখে বেরিয়ে এলো। চলো না আমরা বল খেলবো, চলো না বল খেলবো, আমি বল এনেছি তোমার সাথে খেলবো বলে। আরে এটা বানি বয় যে, বানি বয় তো আজকে বাড়ি চলে যাবে। বানি বয় তো গুড বয় হয়ে আমার কথা শুনে একদম ভালো সুস্থ হয়ে উঠেছে। চলো বানি বয়, আমরা
আমরা বরঞ্চ গ্রাউন্ডে গিয়ে বল খেলি, তারপর তো তুমি আজকে চলেই যাবে। হ্যাঁ তেতে, আমার ড্যাডি বলেছে তেতে ডাক্তারের জন্য আমি সুস্থ হয়ে গেছি। চলো চলো আমরা মাঠে গিয়ে বল খেলবো তোমার সাথে। তেতে আমি তোমার সাথে দেখা করতে আসবো, তুমি মন খারাপ করো না। 7 বছরের বাচ্চাটা তের হাত ধরে টেনে নিয়ে যায় মাঠেতে বল খেলার জন্য। তেও বাচ্চাটার হাত ধরে মাঠের মধ্যে চলে যায় বল খেলার জন্য, কারণ তাদের সবথেকে বড় একটা ট্রিটমেন্ট হলো মেন্টালি কাউন্সিলিং করা, তাদের জগতে গিয়ে তাদের মতো করে মিশে তাদেরকে ভালো করে তোলা। আর বাচ্চাটা এখন অনেক সুস্থ, তাই তো তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই তে তার সাথে শেষবারের মতো মাঠেতে বল খেলতে গেছে। ছেলেটা আর তে মিলে খুব এনজয় করে বল খেলছিল। হঠাৎ করেই তার বাচ্চা ছেলেটা এত জোরেই বলটা ছুঁড়ে দেয়, বলটা সেই নিষেধাজ্ঞা জারি ভিআইপি সেকশন 5 এর মধ্যে ঢুকে যায়। এ কি করলে বানি বয়? তুমি সেকশন 5 এ বলটা ছুঁড়ে দিয়েছো, এখন যদি বলটা খুঁজে না পাই? তেতে বলটা কি হারিয়ে যাবে? না না, টেনশন করো না, তেতে থাকতে হারাবে? তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি এক্ষুনি বলটা নিয়ে আসছি। তে বাচ্চা ছেলেটাকে একটু দূরে দাঁড় করিয়ে ভিআইপি সেকশনের দিকে এগিয়ে আসে। কিন্তু ভিআইপি ওয়ার্ডের সেকশন 5 এর বাইরে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। গার্ড দুটো বিল্ডিং এর বাইরে আছে, বিল্ডিং এর ভিতরে নেই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আপনার ভিতরে যাওয়ার নিষেধ আছে। আমি এই হসপিটালের ডক্টর, আর আমার পেশেন্টের বলটা সেকশন 5 এর বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। আমি বলটা নিয়েই চলে আসবো, কোনো সাউন্ডও করব না। আমি জানি একটা পেশেন্টের জন্য তার প্রাইভেসি ইম্পর্টেন্ট, আই নো। আমি কথা দিচ্ছি আমি যাব আর আসবো। তে এতটাই মিষ্টি করে গার্ডগুলোকে অনুরোধ করে যে দুটো বডিগার্ড আর তাকে না করতে পারে না। তারা তেকে যেতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়, কিন্তু তার সাথে বলে তাড়াতাড়ি যাবেন আর তাড়াতাড়ি আসবেন। 1 মিনিটের 1 সেকেন্ড যেন বেশি না হয় ম্যাডাম। ডোন্ট ওয়ারি, আমি যাব আর আসবো। তে কথাটা বলে ভিআইপি ওয়ার্ডের 5 নম্বর সেকশনে ঢুকে যায়, কিন্তু গিয়েই তের বুকের হার্টবিট ফাস্ট হতে শুরু করে। কি ব্যাপার? সেকশন 5 এর মধ্যে 5টা ভিআইপি কেবিন আছে, কিন্তু 5টা ভিআইপি কেবিনের মধ্যে 4টে ভিআইপি কেবিন ফাঁকা, সেখানে কোনো পেশেন্ট নেই। শুধু একটা মাঝখানের রুমটাতে ভিতর থেকে লাইট জ্বলছে, তার মানে ভিতরে পেশেন্ট আছে। বাইরে থেকে লক করা ডোর, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ। ভিতরে কি আছে দেখার উপায় নেই। সেটা নিয়ে তের মাথা ব্যথা নেই, কারণ তে জানে এখানে প্রাইভেসি অনেক ইম্পর্টেন্ট। ভিআইপি লোকেরা প্রাইভেটলি এখানে ট্রিটমেন্ট করায়। কিন্তু বাকি রুমগুলো ফাঁকা কেন? পুরো বিল্ডিংটাই ফাঁকা। হঠাৎ করেই তের চোখে বলটা পড়ে। তে সমস্ত চিন্তা বাদ দিয়ে আনন্দের সাথে গিয়ে বলটাকে তুলেই তে হঠাৎ করে পিছন ফিরে হালকা করে চিৎকার করে বলে ওঠে, যাক বাবা, বানি বয়ের বলটা তো পেয়ে গেছি। ঠিক তখনই বন্ধ করা রুম থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে আসে। এই কে তুই? তোকে আমি মেরে ফেলবো, এই সব শেষ করে দেবো, এই এখানে আয় তুই, এই খল বলছি, খল। এই তে এত ভয়ঙ্কর আওয়াজ শুনে সেখানেই স্তব্ধ হয়ে যায়, তার বুকটা যেন কেঁপে উঠছে এই আওয়াজেতে। এই খল বলছি, খল, এখানে আয় তুই। জিমিন দৌড়ে গিয়ে ভিআইপি ওয়ার্ডের 5 নম্বর সেকশনেতে প্রবেশ করে। এই তে, তুই ঠিক আছিস? তুই এখানে কি করছিস? তুই আমার উইদাউট পারমিশন এখানে এলি কেন তে? চল চল এখান থেকে। জিমিন, ওখানে কে আছে জিমিন? কার এই আওয়াজটা? বন্ধ দরজার ভিতরে কে জিমিন? কে আটকে আছে?